আসসালামু আলাইকুম সকলকে আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রোগ্রামিং স্টেটমেন্টের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং স্টেটমেন্টের আউটপুট কিভাবে বের করতে হয়, কিভাবে প্রোগ্রামিং স্টেটমেন্টগুলো সমাধান করতে হয় এই বিষয়ে আমরা শিখে নিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্রামিং স্টেটমেন্টের আউটপুট কিভাবে সমাধান করতে হয় সে বিষয়ে আমরা আজকে দেখব। তো এখানে প্রথম যে স্টেটমেন্টটি আমরা আলোচনা করব এটা গত ক্লাসের আলোচনার উপর ভিত্তি করে আমি প্রথমে এই স্টেটমেন্টটা আলোচনা করে তোমাদের গত ক্লাসের বিষয়গুলো আরও একবার একটু রিভিউ করে দিতে চাই। আর যারা প্রথম লেকচারটি দেখোনি তারা অবশ্যই প্রোগ্রামিং স্টেটমেন্ট সমাধানের প্রথম যে লেকচারটি এই লেকচারটি দেখে নিবা, তাহলে তোমাদের প্রোগ্রামিং স্টেটমেন্টের যে প্রাথমিক বা বেসিক ধারণা সেই ধারণাটা তোমাদের চলে আসবে। তো আসো আমরা এখানে প্রথম যে প্রোগ্রামিং স্টেটমেন্ট আমরা এখানে নিচ্ছি এটা কিভাবে সমাধান করতে হয় সেটা দেখি। তো এখানে এতটুকু অংশ একটা ফাংশন নির্ধারণ করতেছে, যেটা কি ফাংশন? পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশন নিয়ে গত ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করছি। তো এই ক্লাসেও বিষয়টা বোঝার সুবিধার্থে আমি এখানে পাওয়ার ফাংশনের সিনট্যাক্সটা লিখে রাখছি। তো পাওয়ার ফাংশন নির্দেশের জন্য আমরা যে কিওয়ার্ড ব্যবহার করি তার নাম কি? পাও। তো পাওয়ার ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বা প্যারেনথিসিসের মধ্যে প্রথম যে অংশটা সেটা একটা ভিত্তির মান নির্দেশ করে, আর কমা দিয়ে পরবর্তী যে অংশটা সেটা একটা সূচকের মান নির্দেশ করে। তাহলে এতটুকু অংশকে আমাকে পাওয়ার হিসেবে নিতে হবে, এবং পাওয়ারের কোনটা ভিত্তি হবে কোনটা সূচক হবে সেটা আমরা কিভাবে বুঝবো? তাদের সিনট্যাক্সে বলাই আছে যে প্রথম যে মানটা সেই মানটা আমাদের কি করে কাউন্ট করতে হবে? ভিত্তির মান হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে 5 চলে যাবে কোথায়? বেস বা ভিত্তি হিসেবে আমাদের বেস বা ভিত্তি হিসেবে কাউন্ট করতে হবে, এবং সূচক হবে পরবর্তী মানটা। তো পরবর্তী মান এখানে আছে 2, তাহলে আমাদের সূচক বা পাওয়ার আকারে কত নিতে হবে? 2 নিতে হবে। এরপর একটা মাইনাস অপারেটর দেয়া আছে। এখন আমাদের এতটুকু অংশের যে ক্যালকুলেশন রেজাল্ট সেই রেজাল্টটা নিতে হবে। তো এখানে একটা অপারেটর ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ। তো গত ক্লাসে স্ল্যাশ থাকলে কিভাবে আমরা রেজাল্টগুলো কাউন্ট করব, পার্সেন্টেজ থাকলে কিভাবে আমরা রেজাল্টগুলো কাউন্ট করব, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। তো আজকেও যদি সেই অংশটা আমরা একটু আলোচনা করি, তাহলে যখন স্ল্যাশ দেওয়া থাকবে তখন আমরা রেজাল্ট হিসেবে ভাগফলের মানটাকে কাউন্ট করব, আর যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন রেজাল্ট হিসেবে আমরা ভাগশেষের মানটাকে কাউন্ট করতে পারবো। তো কোনটা ভাগফল আর কোনটা ভাগশেষ এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, এই বিষয়ে আমাকে আর আলোচনা করতে হবে না। তো এখানে কি বলছে যে 22 এই মানটাকে আমরা ভাগ দিব কত দ্বারা? 3 দ্বারা, এবং যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে কোন মানটাকে রেজাল্ট হিসেবে কাউন্ট করতে হবে? ভাগশেষের। তো তোমরা নিশ্চয়ই জানো আমরা যদি 3 দ্বারা 22কে ভাগ করি তাহলে ভাগশেষের যে মান সেই প্রাপ্ত মান কত হবে? 1 হবে, কারণ 3 সাথে 21 হয়ে যাবে। 22 থেকে 21 বাদ দিলে আমরা অবশিষ্ট বা ভাগশেষের যে মানটা পাবো সেটা হবে 1। তাহলে 5 স্কোয়ার সমান আমরা লিখতে পারি 25, এখানে থাকলো -1। তো 25 থেকে -1 করলে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেই রেজাল্টটা হচ্ছে কত? 24। তাহলে এই স্টেটমেন্টটা সমাধান করলে আমরা যে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবো সেই রেজাল্টটা কত হবে? 24। তো ফাংশনের যে সিনট্যাক্স সেই সিনট্যাক্স এবং আমাদের যে বিভিন্ন ধরনের অপারেটর সেই অপারেটরের ব্যবহারগুলো মনে রাখলেই আমরা কিন্তু এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি। তো পাওয়ার ফাংশন এবং ভাগফল ভাগশেষ নির্ণয়ের প্রসেসটা কিন্তু আমরা গত ক্লাসেও দেখছিলাম। আজকের পরবর্তী স্টেটমেন্টগুলো সমাধানের ক্ষেত্রেও যেহেতু এই বিষয়গুলো আমাদের পুনরায় প্রয়োজন হবে, এ কারণে আমি শুরুতেই তোমাদের পুনরায় এই বিষয়গুলো আরও একবার একটু মনে করাই দিলাম। এখন আমরা পরবর্তী আমাদের আজকের যে আরও গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট সেই স্টেটমেন্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে যারা তোমরা প্রথম টিউটোরিয়ালটি প্রোগ্রামিং স্টেটমেন্ট সমাধানের দেখোনি তারা অবশ্যই আমাদের প্রোগ্রামিং স্টেটমেন্ট সমাধানের প্রথম টিউটোরিয়ালটি দেখে নিবা, তাহলে তোমাদের প্রোগ্রামিং স্টেটমেন্ট সমাধানে আর কোনো ধরনের কোনো জটিলতা হবে না বা ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। তো আসো আমরা এখন আমাদের আজকের যে মূল আলোচনা প্রোগ্রামিং স্টেটমেন্টের পার্ট 2 সে পার্ট 2টা আমরা শুরু করব। তো আমরা যে প্রোগ্রামিং স্টেটমেন্টগুলো সমাধান করব সেই প্রোগ্রামিং স্টেটমেন্টগুলো একটা অপারেটর আমরা খুবই বেশি ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি বলছিলাম যে প্রোগ্রামিং স্টেটমেন্টের আউটপুটগুলো কি হবে এটা বোঝার জন্য অবশ্যই তোমাকে কিছু ম্যাথমেটিক্যাল ফাংশনের সিনট্যাক্স এবং আমাদের যে অপারেটর আছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, এই অপারেটরগুলো সম্বন্ধে আমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো আজকে আমরা যে প্রোগ্রামিং স্টেটমেন্টগুলো সমাধান করব সেখানে কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোই সব থেকে বেশি ব্যবহার হবে। এই কারণে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো প্রথমে ক্লিয়ার করে দিই, তারপরে আমরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট কিভাবে সমাধান করতে হয় অ্যাসাইনমেন্ট অপারেটর যুক্ত থাকলে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে জমা করা, অর্থাৎ যে সকল অপারেটর ব্যবহার করে আমরা কোনো চলকের মান বা কোনো একটা ধ্রুবক মান কোনো চলকের মধ্যে জমা করব সেই অপারেটরগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সাপোজ যদি আমি এখানে লিখি যে a = 15, তার মানে আমি 15 মানটা কোন চলকের মধ্যে জমা করতেছি? a এর মধ্যে। সর্বদা মনে রাখবা যে ডান দিকে যে মানটা দেয়া থাকে সেটা বাম দিকে যে চলক থাকে সেই চলকের মধ্যে যায় জমা হবে। আমি লিখি যদি a = b, এর মানে হচ্ছে b এর যে প্রাপ্ত মান সেই মানটা a যে চলক আছে সেই a চলকের মধ্যে জমা হবে। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কোন পারপসে ব্যবহার করা হয়? অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ব্যবহার করা হয় কোনো একটা চলক বা একটা নির্দিষ্ট বা ধ্রুবক মান অন্য কোনো চলকের মধ্যে জমা করার ক্ষেত্রে আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ব্যবহার করা হয়। ইকুয়াল অ্যাসাইনমেন্টের কাজটা তো আমরা বুঝে গেলাম যে আমরা যদি a = 15 লিখি তার মানে আমরা বুঝবো
এ এর মান হচ্ছে 15 বা 15 মানটা কোন চলকের মধ্যে জমা করা আছে এ চলকের মধ্যে, কিন্তু বাকি যে অপারেটরগুলো দেয়া আছে এই অপারেটরগুলো কিন্তু একটু ভিন্নভাবে দেয়া আছে। আমরা কিন্তু এর আগে কখনো জেনারেল ম্যাথমেটিক্স বা কোনো গাণিতিক সমস্যার সমাধানে এ ধরনের অপারেটরের সাথে আগে কিন্তু পরিচিত হয়নি। তো আমরা আজকে এই অপারেটরগুলোর ব্যবহার একটু জানে নিব এবং এই অপারেটরগুলো ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং স্টেটমেন্ট সমাধান করতে হয় সেই বিষয়টাও খেয়াল করব। তো দেখো এখানে অপারেটর পরবর্তীগুলো কি দেয়া আছে, দেয়া আছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, গুণ ইকুয়াল, ইকুয়াল, ভাগশেষ ইকুয়াল। তো এখানে যদি আমরা একটা ভালোভাবে বুঝতে পারি তাহলে বাকিগুলোও কিন্তু আমরা সেম নিয়মে সমাধান করতে পারবো। তো আমরা প্রথমে প্লাস ইকুয়াল এই অপারেটরটা কিভাবে ব্যবহার করতে হবে, যদি আমাদেরকে দেয়া থাকে যে এ প্লাস ইকুয়াল বি, এতটুকু অংশ আমাকে কি বুঝাবে, এতটুকু অংশ আমাকে বুঝাবে যে এ প্লাস ইকুয়াল বি, এতটুকু অংশ সমান আমরা লিখতে পারি এ ইকুয়াল এ প্লাস বি। অর্থাৎ এ ইকুয়াল এ প্লাস বি লেখা যে কথা, এই স্টেটমেন্টটাকে সংক্ষেপে এ প্লাস বি ইকুয়াল লেখাও একই কথা। তাহলে এ প্লাস বি ইকুয়াল আমরা কি লিখতে পারি এ ইকুয়াল এ প্লাস বি। আমি যদি মান দ্বারা তোমাদেরকে বিষয়টা বুঝাই দেই তাহলে আমরা যদি লিখি যে এ প্লাস ইকুয়াল 5, তাহলে এই স্টেটমেন্ট সমান আমরা লিখতে পারবো যে এ ইকুয়াল এ প্লাস 5। অর্থাৎ এ ইকুয়াল এ প্লাস 5 লেখা যে কথা, এটাকে সংক্ষেপে এ প্লাস ইকুয়াল 5 লেখাও কিন্তু সেম কথা। একইভাবে যদি মাইনাস থাকে তাহলে এই অপারেটর প্লাসের জায়গায় আমরা কি বসাই দেবো মাইনাস, যদি গুণ থাকে তাহলে আমরা গুণ বসাই দেবো, ভাগ থাকলে ভাগ বসাই দেবো, ভাগশেষের চিহ্ন থাকলে আমরা ভাগশেষের চিহ্ন বসাই দেবো। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কীভাবে ব্যবহার করতে হয় এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এ প্লাস ইকুয়াল বি এটা সমান আমরা লিখতে পারি এ ইকুয়াল এ প্লাস বি। অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আমরা যখন লুপের সমস্যা সমাধান করি সেই লুপের মধ্যেও কিন্তু আমরা ব্যবহার করি। তোমরা বিভিন্ন ধরনের লুপে এরকম দেখবা যে আমাদের যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট স্টেটমেন্টটা সেটা অনেক সময় এরকম লেখা থাকে যে আই প্লাস ইকুয়াল 2, সময় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশগুলো এভাবে দেয়া থাকে যে আই প্লাস ইকুয়াল 2। তখন আমরা আসলে এটা সমান কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি যে আই ইকুয়াল আই প্লাস 2। হ্যাঁ, আমরা যখন প্রতিবারে লুপের ক্ষেত্রে পদের মানগুলো 2 করে ইনক্রিমেন্ট করার প্রয়োজন হয় তখন আমরা সেখানে স্টেটমেন্ট কি লিখি আই ইকুয়াল আই প্লাস 2। তো এই আই ইকুয়াল আই প্লাস 2 স্টেটমেন্টটাকে আমরা কিন্তু সংক্ষেপে কি লিখতে পারি আই প্লাস ইকুয়াল 2 লিখতে পারি। আবার যে তোমরা যোগের ক্ষেত্রে একটা স্টেটমেন্ট লেখো, কি স্টেটমেন্ট লেখো, আমরা যোগের কোনো একটা ধারার যদি যোগফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা স্টেটমেন্ট কি লিখি এস ইকুয়াল এস প্লাস আই লিখি। নিশ্চয়ই তোমরা এই বিষয়গুলোর সাথে পরিচিত আছে। আমাদেরকে যদি একটা ধারা দেয়, সাপোজ আমাদেরকে বললো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের জন্য আমাদের যে যোগের স্টেটমেন্ট হবে সেই যোগের স্টেটমেন্টটা আমরা কি লিখি এস ইকুয়াল এস প্লাস আই লিখি। তো তোমরা বলো তো এই এস ইকুয়াল এস প্লাস আইটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে কিভাবে সংক্ষেপে লিখতে পারি। তো এটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে সংক্ষেপে এভাবে লিখতে পারি যে এস প্লাস ইকুয়াল আই। এই যে এস প্লাস ইকুয়াল আই লেখা যে কথা, এস ইকুয়াল এস প্লাস আই লেখাও কিন্তু সেম কথা। তো তোমরা যদি এটা একটু সহজে মনে রাখতে চাও তাহলে আমি তোমাদের একটু টেকনিক্যালি বলতে পারি, সেটা হচ্ছে যে বাম দিকে যেটা থাকবে সেটা ইকুয়াল, বাম দিকেরটা এখানে যে অপারেটর থাকবে সেটা, এরপরে ডান দিকেরটা। দেখো এখানে বাম দিকে যেটা ছিল সেটা ইকুয়াল, বাম দিকে যেটা আছে এরপরে যে অপারেটর সেটা, তারপরে ডান দিকেরটা। তাহলে বাম দিকেরটা ঠিক থাকবে, ইকুয়ালের জায়গায় ইকুয়াল বসে যাবে, পুনরায় বাম দিকেরটা, এরপরে যে অপারেটর এখানে প্লাস থাকলে প্লাস বসাবা, মাইনাস থাকলে মাইনাস, ভাগ থাকলে ভাগ, গুণ থাকলে গুণ, এরপর ডান দিকে যে মানটা আছে সেই মানটা বসায় নেবা। একইভাবে আমাকে যদি বিয়োগের ক্ষেত্রে বলে, সাপোজ আমাকে বললো যে এ মাইনাস ইকুয়াল 10, তাহলে এটা সমান তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি এ ইকুয়াল এ মাইনাস 10। এই যে বাম দিকেরটা ইকুয়াল, পুনরায় বাম দিকেরটা, এখানে যে অপারেটর থাকবে সেটা, এরপরে ডান দিকেরটা বসে যাবে। তাহলে তোমরা যদি এই অ্যাসাইনমেন্ট অপারেটর আলোচনাটুকু বুঝতে পারো তাহলে আমাদের আজকে আলোচনায় আমরা পরবর্তী যে স্টেটমেন্টগুলো সমাধান করব সেটা কিন্তু তোমরা অনেক সহজেই ইজিলি বুঝতে পারবা। তো আসো আমরা আজকের যে স্টেটমেন্টগুলো সমাধানের জন্য সিলেক্ট করছি সেই স্টেটমেন্টগুলো আমরা একটু সমাধান করি। আচ্ছা খেয়াল করো, দেখো এখানে একটা স্টেটমেন্ট দেয়া আছে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে, যেখানে এক্স এর ইনিশিয়ালাইজেশনের মান হচ্ছে 100, এরপরে বলা আছে যে এক্স স্ল্যাশ ইকুয়াল 5। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এক্স এর মান কত। তাহলে এক্স এর ইনিশিয়ালাইজেশনের মান হচ্ছে 100। আমাকে এই স্টেটমেন্টটা সমান কি লেখা যায় এটা আগে বুঝতে হবে। তো আমরা একটু আগেও শিখলাম যে আমাদেরকে যদি সাপোজ এরকম দেওয়া হয় যে এ স্ল্যাশ ইকুয়াল বি, তাহলে এটা সমান তুমি কি লিখতে পারো, এটা সমান আমরা লিখতে পারি বাম দিকেরটা ইকুয়াল, বাম দিকেরটা এখানে যে অপারেটর আছে সেটা, তারপরে হচ্ছে ডান দিকেরটা। তাহলে এ স্ল্যাশ ইকুয়াল বি এটা সমান আমরা লিখতে পারি এ ইকুয়াল এ স্ল্যাশ বি। তাহলে এক্স স্ল্যাশ ইকুয়াল 5 এটা সমান আমরা নিশ্চয়ই লিখতে পারবো যে এক্স ইকুয়াল এক্স স্ল্যাশ 5।
তো এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। আমরা যদি এর আগের অপারেটরের কথাগুলো ভালোভাবে বুঝতে পারি তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এটা কিভাবে লিখতে পারলাম, যে a স্ল্যাশ ইকুয়াল b সমান আমরা যদি লিখতে পারি a ইকুয়াল a স্ল্যাশ b, তাহলে x স্ল্যাশ ইকুয়াল 5 এটা সমান লেখা যাবে x ইকুয়াল x স্ল্যাশ 5, যেখানে x এর ইনিশিয়ালাইজেশনের মান আমাদের কত দেয়া আছে, 100 দেয়া আছে। তাহলে x এর জায়গায় আমরা 100 বসাই নিলাম, এরপরে কত থাকলো 5। তো দেখো 5 দিয়ে আমাদেরকে 100 কে ভাগ দিতে বলছে, কিন্তু ভাগের রেজাল্ট হিসেবে আমাদেরকে কোনটা কাউন্ট করতে বলছে, যেহেতু স্ল্যাশ দেয়া আছে তো আমরা একটু আগে জানলাম যে স্ল্যাশ থাকলে আমরা কোন রেজাল্টটাকে কাউন্ট করব, ভাগফলের যে মান আছে সেই ভাগফলের মানটাকে কাউন্ট করব ভাগ দেওয়ার পর। আর যদি পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে আমরা কোন রেজাল্টটাকে কাউন্ট করব, ভাগশেষের যে মানটা আছে সেই ভাগশেষের মানটাকে কাউন্ট করব। তো 5 দিয়ে 100 কে ভাগ দিয়ে আমরা স্ল্যাশ অর্থাৎ যদি ভাগফলের মানটা কাউন্ট করি তাহলে আমাদের রেজাল্ট এখানে 5 20 কত হয়ে যাবে 100। তাহলে 100 কে ভাগ দিয়ে x এর যে মান সেই x এর মানটা কত জমা হবে, 20 জমা হবে। তোমাদের কাছে x এর মান কত জানতে চাইছে, তাহলে x এর মান তুমি উত্তর হিসেবে কত বলবা, 20 বলবা। তো দেখো আমরা যদি অ্যাসাইনমেন্ট অপারেটরের বিষয়গুলো বুঝতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই টাইপের যে এমসিকিউগুলো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং কলেজের যে বোর্ড পরীক্ষা বা কলেজের যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই পরীক্ষাগুলোয় কিন্তু আমরা সহজেই এটার নির্ভুলভাবে সমাধান করে দিতে পারবো। তো এটা আমরা বুঝে গেলাম। এখন আমরা আরও কিছু প্রোগ্রামিং স্টেটমেন্ট সমাধান করে আজকে অ্যাসাইনমেন্ট অপারেটর যুক্ত স্টেটমেন্টগুলো একদম পুরোপুরি আমরা ক্লিয়ার করে নিব। এখানে আরও একটি প্রশ্ন দেয়া আছে, এখানেও আমাদেরকে x পার্সেন্টেজ ইকুয়াল y দিয়ে জিজ্ঞেস করছে যে x এর মান কত। এখানে x এবং y এতটুকুর ইনিশিয়ালাইজেশনের মান দেয়া আছে। তো তোমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের ব্যবহার বিধিটা বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা এখন এই প্রশ্নটা